সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, তোমরা অনেকে কমেন্ট করো, স্যার এটা ভুল আছে, ওটা ভুল আছে। হ্যাঁ, ভুল হতেই পারে, এটা আমি স্বীকার করি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। ঠিক আছে, এখন তোমাদের আমি কি বলি, দেখো, প্রত্যেকটা ভিডিও দেখার আগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সটা একটু চেক করে নিবে। ঠিক আছে, তাহলে দেখবে যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু আমরা কারেকশন আকারে কমেন্ট বক্সে দিয়ে দিই, কোনো রকম সমস্যা কিন্তু আমাদের হয় না। তো দেখো, গত পর্বে আমরা 23 নম্বর পৃষ্ঠায় যে সমাধানগুলো ছিল, সৃজনশীল প্রশ্নগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা করে দিয়েছি। আজকে আমরা 24 নম্বর পৃষ্ঠা অর্থাৎ দুই তরফা দাখিলা তৃতীয় অধ্যায়, এখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, এবং আমরা পর্যায়ক্রমে বোঝার চেষ্টা করব, যে অঙ্কগুলো থাকবে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্টে আসি। দেখো, বলা আছে দুতরফা দাখিলা। দুতরফা দাখিলাটা কি? যদি আমি সহজ ভাষায় বলি, তাহলে দুতরফা দাখিলা মানে হলো দুইটা পক্ষ। খেয়াল করে দেখো, বলা হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ। তো দেখো, সমগ্র বিশ্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচালিত। ঠিক আছে, পরিচিত। দেখো, বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা যায়। দ্বৈত সত্তা মানে দুইটা সত্তায়, দুইটা পক্ষে। এবার দেখো, বলা হয়েছে ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন দেখো, দুই তরফা দাখিলা বলতে আমরা এখানে ডেবিট এবং ক্রেডিটকে বুঝি। একটা হলো ডেবিট পক্ষ, একটা হলো ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষ মানে হলো সুবিধা গ্রহীতা, যে সুবিধা ভোগ করে, আর ক্রেডিট পক্ষ হলো সুবিধা দাতা, যে সুবিধাটা দিয়ে থাকে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, যে ডাক্তারের কথা বলি, ডাক্তার আমাদের কি করে? আমরা চিকিৎসা দেয়, তার মানে সে হলো চিকিৎসা দাতা, মানে সুবিধা দাতা। আর আমরা কি করি? চিকিৎসা গ্রহণ করি, তার মানে আমরা হলাম সুবিধা বা চিকিৎসা গ্রহীতা। ঠিক আছে, এবার দেখো, এখানে এই অধ্যায় শেষে কি কি করতে পারবো না পারবো সবকিছু দেওয়া রয়েছে। এবার দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবো, সেটা হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্র, হিসাব চক্রটা কি? দেখো, যে চক্রে আমাদের হিসাবের 10টা বিবরণী পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে হিসাব চক্র। এখন দেখো, হিসাব চক্রের মধ্যে লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক অবস্থার বিবরণী, সমাপনী দাখিলা এবং সর্বশেষ হিসাব বিবরণী বা হিসাব পরবর্তী রেওয়ামিল। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে মনে রাখবা, কারণ এটা কিন্তু অনেক সময় টিক চিহ্নে আসে, যে হিসাব চক্রের ধাপ কয়টি, হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি, শেষ ধাপ কোনটি, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর ধাপ কোনটি, এইভাবে কিন্তু আসতে পারে। ঠিক আছে, এগুলো মনে রাখবা। এবার দেখো, বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। দেখো, বলা হয়েছে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি, আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের জনক, 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেনদেনের দুই বা ততোধিক হিসাব খাত থাকে, দুই বা ততোধিক থাকতে পারে। যেমন দুইটা কেমন? মনে করো, আমি কিছু ক্রয় করছি, তো ক্রয় করলে সাধারণত কি হয়? ক্রয় হিসাব ডেবিট হয় আর নগদ হিসাব বা পাওনা হিসাব ক্রেডিট হয়। ঠিক আছে, এটা হলো দুইটা পক্ষ। এবার যদি তিনটা পক্ষের কথা বলো, যেমন ক্রয় করছো, খুবই ভালো কথা। এখন ক্রয় করার পরে তুমি সেখান থেকে নগদে কিছু টাকা পেমেন্ট করছো আর চেকে কিছু টাকা পেমেন্ট করছো, তাহলে দেখো এখানে কিন্তু তিনটা ধাপ চলে আসলো। একটা হলো ক্রয়, নগদ, চেক বা ব্যাংক হিসাব। ঠিক আছে, এইভাবে। তো দেখি এরপরে, দেখো, বলা হয়েছে এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয়। তো যতটা ধাপ থাকুক না কেন, সবগুলো আমাকে দ্বৈত সত্তা, দুইটা পক্ষে মানে লিপিবদ্ধ করা হয়। একটা হলো ডেবিট পক্ষ, একটা হলো ক্রেডিট পক্ষ। দেখো, একটি হলো ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট। দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুইটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখন হবে। অর্থাৎ ডেবিট যদি আমাদের 10 টাকা হয়, ক্রেডিটও আমাকে 10 টাকা হতে হবে, এটা বাধ্যতামূলক। ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয়। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, তাই মূলত আমাদের দুই তরফা দাখিলা। যেটা আমি বললাম, যে প্রক্রিয়ায় আমাদের ডেবিট ক্রেডিটটা
দাখিলা বা ডেবিট ক্রেডিটটা আমাদের লিপিবদ্ধ করা হয়, সেটাই হলো মূলত দুতরফা দাখিলা। এবার দেখো বলা হচ্ছে উদাহরণের সাহায্যে, এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, আমরা এই উদাহরণটা খেয়াল করব। বলা হচ্ছে অফিসের কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো, 5,000 টাকা প্রদত্ত হলো। খেয়াল করি, বলা হচ্ছে এই লেনদেনটিকে হিসাব বইতে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করতে হলে প্রথমে মধ্যস্থিত দুটি পক্ষ নির্ধারণ করতে হবে। এই লেনদেনটির মধ্যস্থ দুটি পক্ষ হচ্ছে, দেখো প্রথম হচ্ছে বেতন হিসাব। আমি যখন কর্মচারীকে বেতন দিচ্ছি তখন কিন্তু বেতন হিসাবটা আমার ডেবিট, আর আমার কাছ থেকে চলে যাচ্ছে কি চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে নগদান হিসাবটা আমার ক্রেডিট। দেখো বলা হয়েছে যেহেতু বেতন ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি ব্যয়, সেহেতু ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব 5,000 টাকা ডেবিট হয়েছে, ব্যয় বৃদ্ধি পাইছে কিন্তু খরচ বৃদ্ধি পাইছে। আবার যেহেতু বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসায় হতে চলে গিয়েছে, সেহেতু নগদ তথা সম্পদ হ্রাস পাওয়াতে নগদান হিসাব 5,000 টাকা ক্রেডিট হবে। নগদ টাকা আমরা হ্রাস পাইছে, নগদান হিসাব সম্পদ। এবার দেখো বলা হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে এই লেনদেনটির জন্য বেতন হিসাব যে পরিমাণ ডেবিট হয়েছে, নগদান হিসাবটি সম পরিমাণ ক্রেডিট হয়েছে। এটাই হচ্ছে দুতরফা দাখিলার মূল নীতি, যেটা আমি বললাম। দুতরফা দাখিলার মূল নীতি হলো ডেবিট ক্রেডিট সমান করা, সমঝোতা করা, সমতা করা, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য। দেখো খেয়াল করো, বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়, ফলে একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট ও অপর হিসাব খাতকে প্রদত্ত সুবিধার জন্য ক্রেডিট করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য নিম্নরূপ। দেখো দুইটা পক্ষ বা দুই তরফা, এটার জন্য আমাদের কি কি বৈশিষ্ট্য থাকা লাগে। প্রথমে দ্বৈত সত্তা, বলা হয়েছে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি হিসাব থাকে, একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট, ঠিক আছে। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব খাত সমূহ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাবটা নিরূপণ করতে হয়। তারপর দুতরফা দাখিলা অনুযায়ী প্রতিটি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, যেটা কিন্তু আমি একটু বললাম। এবার খেয়াল করি দাতা বা গ্রহীতা, কে দাতা কে গ্রহীতা। প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারীর গ্রহীতা ও সুবিধা প্রদানকারী দাতা হিসেবে কাজ করে। দেখো এরপরে হচ্ছে ডেবিট ও ক্রেডিট করা। সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয়। এবার দেখো সমান অঙ্কের আদান প্রদান, যেটা বললাম যে ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষ আমাকে সমান হতে হবে। তারপর দেখো সামগ্রিক ফলাফল, যেহেতু প্রতিটি লেনদেন ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় করা সহজ হয়। মোট লেনদেনের ডেবিট দিকে যোগফল ক্রেডিট দিকে যোগফলের সমান হয়। এবার দেখো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, কি কি সুবিধা আছে দেখো। বলা হয়েছে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি। এই হিসাব পদ্ধতির সুবিধা, বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির সুবিধার কারণে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। বড় বড় যে ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে সেগুলো কিন্তু এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারেই কিন্তু হিসাবটা সংরক্ষণ করা হয়। এর সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলো। দেখো প্রথম হলো পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। বলা হয়েছে প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা যায়। এবার দেখো বলা হয়েছে লাভ লোকসান নিরূপণ। এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় পরে বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায় নেট মুনাফা বা নেট লোকসান নির্ণয় করা যায়। এবার খেয়াল করো গাণিতিক শুদ্ধতা যাচাই। বলছে প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করতে হয়, ফলে কোনো নির্দিষ্ট তারিখের রেওমিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়, যেটা আমি বললাম। এবার খেয়াল করো আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট তারিখের আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপরে ভুল ত্রুটি ও জালিয়াতি। আমাদের কিন্তু প্রতিষ্ঠানে অনেক ভুল হয়, তারপরে জালিয়াতি হয়, এগুলোও কিন্তু এই দুতরফা দাখিলার পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা রোধ করা যায়। তারপর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। একটা প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যয় সহজেই কিন্তু এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তারপর দেখো বলেছে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয় করা। আমার কাছে কত টাকা পাবে, আমি কার কাছে কত টাকা পাবো, সবকিছু কিন্তু এটার মাধ্যমে খুব সুন্দরভাবে চিহ্নিত করা যায়। মোট দেনা আর মোট পাওনা একটু ভালোভাবে খেয়াল করো। দেনা হলো আমি লোকের কাছে কত টাকা পাবো, বা আমার প্রতিষ্ঠান লোকের কাছে কত টাকা পাবে, আর পাওনা মানে হলো আমার কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে লোকে কত টাকা পাবে। বলা হচ্ছে সঠিক কর নির্ধারণ। আমরা কিন্তু জানি যে ব্যবসা করতে হলে প্রত্যেকটা দেশে কিন্তু কর দেওয়া লাগে, আমাদের বাংলাদেশে কিন্তু কর দেওয়া লাগে। তো এই করটা সঠিকভাবে নির্ধারণ করা যায়, যেমন মনে করো 15% হতে পারে,
বা এর বেশি হতে পারে, ঠিক আছে। তো এইগুলো যদি আমাদের সঠিকভাবে লিপিবদ্ধ করা থাকে তাহলে আমাদের এটা হিসাব করতে সুবিধা হয়। এবার দেখো বলা সহজ প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়। তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানেই এই পদ্ধতি সহজে ব্যবহার করা যায়। এবার আসি সর্বশেষ সর্বজনীন স্বীকৃত বা স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ নির্ভুল স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বে এই পদ্ধতি একটি সর্বজন স্বীকৃত পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। মানে সবার কাছে এটা খুব ভালো লাগে, সবার কাছে এটা গ্রহণযোগ্যতা লাভ করছে, ঠিক আছে। দেখা বলেছে ডেবিট ক্রেডিটের নির্ণয়, মানে ডেবিট এবং ক্রেডিট যখন নির্ণয় করি তার কিছু নিয়ম থাকে। সেই নিয়মটা কি পুরোই বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান হয়। এই ধারণাই হিসাব সমীকরণের ভিত্তি। তাহলে হিসাব সমীকরণের ভিত্তি কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই তিনটা হচ্ছে সব থেকে বড় মূল উপাদান। এখন কথা হবে স্যার তাহলে আর বাকিগুলো কি? হ্যাঁ, এখানে একটু কথা আছে। সম্পদ হলো একটা পক্ষ আর দায় ও মালিকানা মিলে হচ্ছে একটা পক্ষ। এখন দায় তো আমরা জানি আমার কাছে যত লোককে কতগুলো টাকা পাবে না পাবে এইগুলো। এবার হচ্ছে মালিকানা সত্ত্ব, এর মধ্যে আছে আমাদের উত্তোলন, মালিকের মূলধন, আয় এবং ব্যয়, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে অতএব বলা যায় আমরা ব্যবসায়ের প্রধানত নিম্নোক্ত ধরনের হিসাব বা নিম্নোক্ত ধরনের লেনদেনগুলো দেখতে পাই। যেমন আমাদের সম্পদ হ্রাস বা বৃদ্ধি, দায় হ্রাস বা বৃদ্ধি, মূলধন হ্রাস বা বৃদ্ধি, আয় এবং ব্যয় হ্রাস বা বৃদ্ধি। এবার দেখো বলা হয়েছে বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি নিচে দেওয়া হলো। বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট মনে রাখবা, এখানে অনেক কিছু দেওয়া রয়েছে, যাই দেওয়া থাকুক না কেন এগুলো মেইন ফ্যাক্টর না। তোমাকে আমি ইজি একটা ট্রিক্স বলে দিচ্ছি যে কিভাবে তুমি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো, সেগুলো পাশে দেখো। যদি আমাদের সম্পদ বৃদ্ধি পায় ডেবিট, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। ঠিক একইভাবে দায় কিন্তু তার বিপরীত, ঠিক আছে। এবার দেখো আমরা একই রকমগুলো যেটা আমরা একটু খেয়াল করি। দেখো সম্পদ এবং ব্যয় খেয়াল করো, সম্পদ প্লাস ব্যয় একটা ছকেই তোমরা মনে রাখবা, সম্পদ প্লাস ব্যয় যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে ডেবিট, যদি কমে যায় ক্রেডিট। একেবারে সহজ হিসাব, ঠিক আছে। কি বললাম? সম্পদ প্লাস ব্যয় বা খরচ যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি কমে যায় তাহলে ক্রেডিট। এবার আসি বাকি যে তিনটা থাকে, এই যে তিনটা বলা হয় দায়, মূলধন এবং রেভিনিউ মানে আয়। তাহলে এটা হলো এর উল্টো নিয়ম, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। একেবারে একদম সহজভাবে তোমাদেরকে আমি বলে দিলাম। সম্পদ এবং ব্যয় যদি আমাদের বৃদ্ধি পায় ডেবিট, আর দায় এবং মূলধন এবং আয় যদি আমাদের বৃদ্ধি পায় ক্রেডিট, মানে উল্টা নিয়ম। জাস্ট তোমরা একটা মনে রাখবা, সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট, ঠিক আছে। বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আর এর উল্টা নিয়ম হচ্ছে দায়, মূলধন এবং আয়ের ক্ষেত্রে, ঠিক আছে। একেবারে সহজ নিয়ম তোমাদেরকে বলে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এখানে বলা হয়েছে লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। তো এই যে প্রভাবটা এটা আমরা সামনের দিন এটা আমরা করব। আজকের আমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি আবারও বলি প্রত্যেকটা ভিডিও দেখার আগে কমেন্ট বক্সে চেক করে নিবা তোমাদের কোনো সমাধান বা কারেকশন দেওয়া আছে কিনা। আগামী আরো একটা পর্বে তোমাদের দেখা হবে। ভালো থাকো সবাই।